প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাই। সাথে আছি আমি নুসরাত জাহান জেরি। দর্শক, জুলাই অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন অনেকেই এবং নিখোঁজের সংখ্যাও নেহাতি কম নয়। প্রিয় দর্শক, তাদের স্বজনরা তাদেরকে খুঁজে বেড়াচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। তারা জানেন না কি হয়েছে তাদের স্বজনদের সাথে। আমাদের আজকের পর্ব সেই সব নিখোঁজ হওয়া মানুষদের নিয়ে এবং তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুহূর্তে অবস্থান করছেন মোহাম্মদ নাবিল হাসান এবং সাইফুল ইসলাম মিথিল। প্রথমে আমি জানতে চাইব যে আপনাদের কে হারিয়েছেন এবং কবে হারিয়েছেন এবং কিভাবে হারিয়েছেন? আমার বড় ভাই মোহাম্মদ সোহেল রানা, তিনি 18 জুলাই মানে যেভাবে প্রতিদিন বাসার থেকে বের হয় এভাবে বের হয়েছে। তো বের হওয়ার পর আমরা আর কি খোঁজ নিলাম যেভাবে বের হয়েছে আর কি, তো আমরাও বের হয়েছি। কিন্তু 17 জুলাই আমাদের এলাকায় আর কি কাজলা, যাত্রাবাড়ি কাজলা, ওখানে আর কি 17 জুলাই রাতে টোল প্লাজার মানে আর কি আগুন লাগাই দিছিল আর কি, অনেক গ্যাঞ্জাম হয়েছিল। তো 18 জুলাই রাতে আমরা আর কি বের হয়েছি, বাসাতে যেভাবে বের হয় তো বের হয়েছে। তো আমিও বের হয়েছি। তো আমার একটা ভাই মানে আমার মেজো ভাই, আমরা 4 ভাই 1 বোন। মেজো ভাই আপনার রায়েরবাগে মানে তরকারি আছে না, তরকারিগুলোর ব্যবসা করে। তো উনি আমাকে ফোন দিছে। তো আমি বাসায় যাই নাই, আমি আড্ডা মুড্ডা দিতেছি বাহিরে, 9:30 বাজে তখন ফোন দিছে আমাকে। ফোন দিয়ে বলতেছে যে নাবিল তুমি কই? আমি বললাম ভাইয়া তো আমি বাসার আশেপাশেই। কেন? ভাইয়া এমন এমন গ্যাঞ্জাম হইতেছে, তুমি বাসায় চলে যাও, এমন গ্যাঞ্জাম হইতেছে কাজলা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাসায় চলে যেতেছি। পরে আবার বলতেছে আচ্ছা ভাইয়া সোহেল ভাই কি বাসায় আসছে, মানে আমার বড় ভাই। পরে বলতেছি যে না, বাসায় আসছে কিনা আমি জানি না, তো আমি জিজ্ঞাসা করি। তো ভাইয়ার ফোন রেখে আমি বাসায় ফোন দিছি। ফোন দিয়ে বললাম যে ভাইয়া বাসায় আসছে? কয় না। পরে ভাইয়াকে আমি আবার ফোন দিছি, ব্যাগ দিয়ে বলতেছি ভাইয়া বাসায় আসে নাই। কয় আমি তো ভাইয়াকে ফোন দিতেছি, ভাইয়ের ফোন বন্ধ। তো আমি বললাম যে হয়তো কোনো জায়গায় গেছে, হয়তো ফোনে চার্জ নাই, হয়তো বা কোনো জায়গায় আছে, গ্যাঞ্জাম হইতেছে, তো হয়তো কোনো ফ্রেন্ড সার্কেলের বাসায় আছে বা কিছু। তো এমন ভাবছি, কারণ মাঝে মধ্যে 1-2 দিন বাইরে থাকলো আবার কি মানে রাতে জানাই দেয়, এমনটা হয় না কোনো সময়। তো তারপরে আমরা সবাই বাসায় আসছি, আসার পর একটা টেনশনে পড়ে গেছি যে গ্যাঞ্জাম হইতেছে, এটা স্বাভাবিক একটা টেনশন। তো সবাই টেনশনে পড়ছি, কল দিতেছি, কলে পাই না। তো ওই রাতে আর আমরা বের হইতে পারি নাই। তো আম্মু কি করছে, গেট খুলে রাখছে। মা তো গেট খুলে রাখছে, গেট খুলা সারা রাত। মা আর কি একটু পর পরে দেখি একটু পর বাইরে যায় আর গেটে দেখে। তো আমি আবার রাত 2টা বাজে আবার ঘুমেতে উঠছি। তো ঘুমাইছিলাম আমি, অজান্তে আবার ঘুমাই পড়ছি ওই রাতেই। পরে আমি টেনশন করতে তো ঘুমাই পড়ছি। পরে আমি উঠছি, ওইটা দেখে আম্মু গেটের সামনে দাঁড়ায় রয়েছে, ভাইয়ার অপেক্ষায় আছে। পরে বলতেছি যে ভাই, আম্মুরে বলতেছি আম্মু ভাই আইসা পড়বো। মানে আমার গেটও খোলা, মানে যে মেন গেট আমাদের কিচি গেট, ওটাও আম্মু খুলে রাখছে জানি ভাইয়া আসে। তো ওই রাতে আর আসে নাই। তো 19শে জুলাই শুক্রবার, তো শুক্রবার আমরা বেরোইছি। তো আমাদের পাশের এলাকা, ওটার নাম হলো মেরাজনগর। তো আমি বেরোইছি, মেরাজনগর বলতে আমরা বেরোইছি। বেরোয়ার পর আর যাইতে পারিনি, নিজের চোখে দেখা আমার মতোই আরও কয়েকটা ছেলে, পুলিশ না, কদমতলী থানার পুলিশ না, মানে ছেলেরা, ওরা আর কি হেলমেট পরা ছোট পিস্তলগুলো আছে না, ওগুলো গুলি করতেছে আর রামদাও এগুলো নিয়ে মিছিল করতেছে আর কি। তো ওই ক্ষেত্রে আমরা আর যাই নাই, আমরা বাসায় চলে এসে পড়ছি। তার 2 দিন পর ঢাকা মেডিকেল মর্গে গেছি। আর কি রিস্ক নিয়ে গেছে এটা বুঝতে পারতেছেন যে 2 দিন পর যাত্রাবাড়ি কি হয়েছে। তো হামিদ ফ্লাইওভারে ওখান থেকে কি রিস্ক নিয়ে গেছি, মানে জীবনে কোনো রিস্ক নাই। আমার কথা হলো আমার ভাই গেছে, আমি গেলাম আমার সমস্যা নেই, আমার ভাইরা আমার খুঁজতে হবে। তো বের হয়েছি, হওয়ার পরে ঢাকা মেডিকেল মর্গে দেখলাম লাশ দেখছি, মানে সিরিয়াল, মানে লাশ দেখলাম আপনার ফ্রিজে 2টা করে লাশ রাখা হয়েছে, 2টা। পরে এখানে লাশগুলো দেখছি, বা দেখার পর একজন বললো কি বানি ইউনিটে লাশ আছে, ওখানেও গেছি, ওখানেও পাই নাই। তো এভাবে বিভিন্ন জায়গায় খুঁজছি। তো এর আগে মানে ঢাকা মেডিকেলের আগে আমরা ওই গ্যাঞ্জাম চলাকালীন অবস্থায় আমরা কদমতলী থানায় গেছিলাম। তো যাওয়ার পর ওখানে যে অবস্থা আর কি, ওনারা অ্যালাউ করে নাই। যারা মিথিল, আমি প্রথমে জানতে চাইবো যে আপনার কে হারিয়েছে এবং তাকে কবে থেকে পাচ্ছেন না এবং তাকে কোথায় কোথায় খুঁজেছেন এখন পর্যন্ত? ঠিক আছে, যে আমার হারিয়েছে আমার ছোট ভাই, একেবারে ছোট, সবারই ছোট। আমি ভাইদের ভিত্তিতে বড়, আর আমার ভাই 3 নাম্বার, সবারই ছোট। তো ও সকালবেলা আমরা জব করি, দোনো ভাই একসাথে জব করি একটা দোকানে। তো আমি সকালবেলা বাসার থেকে বের হয়েছি আপনার 8টা সাড়ে 8টার দিকে, বের হয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিছি। এটা হলো 27 জুলাই 27 তারিখ সকাল 8টা বাজে রওনা দিছি। তো দোকানে দেখে অলরেডি চলে গেছি। ওরে বাসা থেকে বললাম যে আমি চলে যেতে, ও আমার বলতেছে ভাই আমার একটু দেরি হবে আসতে, তুমি চলে যাও, আমি ঘন্টাখানিক পর আসবো। তাই আমি ছোটো মানুষ, তো দেরি করে আসুক, আমি জায়গা দোকানে। তো আমি আমার বাসা হলো রায়েরবাগ আর দোকানটা হলো গুলিস্তান।
তো আমি 27 তারিখে আমি 8:30টার দিকে বাসার থেকে বের হয়ে আমি দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। দোকানে আমি অলরেডি পৌঁছে গেছি, চলেও গেছি গা। তো দেন 11টা 11:30 হয়ে যেতেছে, ভাবলাম যে এখন আইতেছে না, তো বাসায় একটা ফোন দিই। তা আমি ঘন্টা 2 পরে বাসা আম্মাকে ফোন দিলাম, প্রায় এরকম 11:30 সামথিং এরকম হবে। তা আম্মারে ফোন দিলাম, আম্মা ফোন ধরে বলতেছে যে মিরাজের দোকানে যায় নাই। আমি কই না, ও তো দোকানে আসে নাই, সেই জন্যই তো ফোন দিলাম। তো বাসার থেকে বের হয়েছে, বের হয়ে দোকানের উদ্দেশ্যে তো গেল। তা আমি কই না, এখন তো ঘন্টা 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে, ওনার তো দোকানে আয় নাই। পরে চিন্তা করে এক পদে আমি আবার সাথে সাথে ফোন দিলাম, ঠিক আছে। ফোন যে ওর আর 2টা ফোন ছিল, একটা হলো টাচ ফোন আর একটা হলো বাটন ফোন। তো টাচ ফোনটা ওদিনকার সে বাসায় রেখে গেছে, কিন্তু বাটম ফোনটা নিয়ে গেছে। কিন্তু বাটম ফোনে যেই নাম্বারটা ছিল ওই নাম্বারটা আমি অ্যাকচুয়ালি জানি না, কিন্তু আমার যেই দৈনিক আমার ভাইয়ের সাথে যেভাবে কথা বলা হয়, যেই নাম্বারগুলো ছিল ওই নাম্বারগুলোতে ফোন দিছি, কিন্তু ওই ফোনটাই টাচ ফোনটাই বাসায় রেখে গেছে। আর বাটম ফোনটা নিয়ে গেছে, কিন্তু ওই ফোনের সাথে আর কোনো কন্ট্যাক্টই নেই। এরপরের থেকে একেবারে মিসিং। আজকে প্রায় 3 মাস সামথিং, 12-13 দিন মিসিং। আর এরপর থেকে আর কোনো তাকে খোঁজার জন্য এখন পর্যন্ত কি কি আমি করেছেন? তাকে খোঁজার মিসিং হওয়ার 3 থেকে 4 দিন পর আমি সবাই এক একজন এক এক কথা বলতেছে, বলার পর আমি ঢাকা মেডিকেলের হসপিটাল গেছিলাম। হসপিটালে ঢাকা মেডিকেল মর্গও একটা ছিল। আমি ওই মর্গে ঢুইকা মর্গে ছবি দেখানোর পর মর্গের কিছু লোক ছিল, ওনারা আমারে মর্গের সামনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ফ্রিজ খোলাইছে। ফ্রিজ খোলা আমি প্রত্যেকটা লাশ চেক করে দেখছি। একটা মর্গে 4টা না 6টা লাশ ছিল। এমনকি কিছু মর্গের ভিতরে একটার জায়গায় 2টা করে লাশও ছিল। তো আমি এক মর্গে যে ঢাকা মেডিকেলের 4টা লাশ দেখছি, 4টা লাশের ভিতরে কোনোটাই মিলে না। পরে আবার ওনাদেরকে জিজ্ঞাসা করতে করতে ওনারা বললো যে ভাই আরেকটা মর্গ আছে, ওইটা হলো কোনটা? ওইটা বলতেছে যে ভাই ঢাকা মেডিকেল কলেজ মর্গ আরেকটা। 3-4 জন বন্ধু ছিলাম, আমার সাথে আরও বন্ধু ছিল 4 জন। পরে আমি ওই মর্গের সামনে যাওয়ার পর অনেকটা ভিতরে যাই, দেখি কোনো মানুষজন নাই, সিকিউরিটি গার্ড কিছু আছে, বললে খালি যে ভিতরে। পরে ভিতরে যেতে আমি মর্গটা পাইছি। ওই সময় কারেন্ট ছিল না ওই মর্গে, কলেজ মর্গ যেটা, ওটা কারেন্ট ছিল না। পরে ভিতরে ঢুকতে চাইছি, বলতেছে যে আমাদের এখানে কারেন্ট তো নাই, তাহলে ভাই ভিতরে ঢুকবেন কীভাবে, লাশ তো দেখতে পারবেন না, তাহলে আপনি কাজ করেন, আমি ছবিগুলো নিয়ে আসি, দেখেন। পরে আমারে দেখাইছে, দেখে আমার ভাইয়ের কোনো চিহ্ন আমি এখানে পাই না। প্রায় আমারে 18টা 20টা 22টার মতন ফাইল দেখাইছে, কিন্তু আমি এখানে কোনো চিহ্নই পাইনি। তো অ্যাকচুয়ালি আমার ভাইয়ের চিহ্ন না পাইতে ফার্স্ট করে ওনার ভাইয়ের চিহ্নটা, মানে ওনার ভাই আমাদের পাশের এলাকায়, একই থানা এলাকা, একই পাশের এলাকারই। তো ওনার ভাইয়ের যে আপলোডটা দিয়েছে ফেসবুকে বা ইয়াতে, আমি এটা পাইছি যেভাবে যেই মাধ্যমে পাওয়ার পরে দেখি ওনার ভাইয়ের ছবিটা আমার মানে যে স্মরণে পড়তো যে এটা তো ওই লোকটা। পরে আমার বন্ধু আসছিল, সাথে ছিল আশিক আর শুভ ছিল, তুষার ছিল। পরে ওরা 4-5 জন দেখতেছে, কয় এটা তো ওই লোক। পরে এর ভিত্তিতে আমার নাম্বার দেওয়া, পরে এই যে ভাইকে ফোন দেওয়া হয়েছে। সেভাবে আপনি জানাতে পেরেছেন আপনার ভাইয়ের খোঁজটা এখানে আছে, আপনি এখানে জলদি আসেন, যোগাযোগ করেন। আচ্ছা ভাই, আপনি যখন এই ফোনটি পান এবং আপনি তো হন্যে হয়ে আপনার ভাইকে খুঁজছিলেন, যখন এই ফোনটি পান আপনি এবং ভাইয়ের খবর পেলেন, সেটা যে খবরই মানে এটা হলো আপনার 34 দিন পর, তখন হলো যে আপনার আমরা তো 34 দিন পর মানে সন্ধ্যার সময় আর কি, জি 21শে আগস্ট ভাই আমাকে কল দিছে। তো কল দেওয়া বলতেছে, ভাই এমন যে আপনার ভাইয়ের ছবি ঢাকা মেডিকেল মর্গে একজন মানে একটা লোকের কাছে দেখছি আমি। তো আমার ভাই হারাইছে, আমি খুঁজতে গেছি, তো আপনার ভাইয়ের ছবিটা দেখছি, অনেকটা মিলে আপনার ভাইয়ের, মানে 100%-এর মধ্যে 99% মিলে আপনার আইসা দেখেন। তো আমরা ফার্স্টে যেতে চাই না, কারণ কি এর মধ্যে অনেক প্রতারক চক্র আমাদের ফোন দিছিল। এমনকি সেনাবাহিনী বললো আমাদের, মানে সেনাবাহিনীর কথা বললো আমাদের কাছে টাকা খাইতে চাইছে বলতে, যখন আমরা বলছি যে আমার ভাইয়েরকে ভিডিও কলে কথা বলাম, তখন আর বলা নাই। পরে আবার চিন্তা করছি যে হয়তো আমার ভাই হইতেও পারে, যাইয়া দেখি। তো আমি আর যাই নাই, আমার মেজো ভাই গেছে, আমার মেজো ভাই জুয়েল। তো উনি গেছে, উনি যা ছবিটা সংগ্রহ করছে। উনি যখন গেছে, যে ছবিটা সংগ্রহ করছে, করার পর বাসায় আসছে, আইসা চুপচাপ এক রুমে বসে আছে চুপচাপ। তো বসে আছে, তো আমাকে মেসেঞ্জারে ছবিটা পাঠানোর পর দেখি আমার ভাই, মানে আপনার কি বলবো, মানে পুরাই এদিক দিয়ে পুরা মানে ব্লেড, মানে ছিটা যে গুলি, মানে এগুলো পুরা ভরা, পেটটা ফুলা, আর পিস দিয়ে আর কি মানে গুলি গাইছে। তারপরের দিন আমরা সকালবেলা 7টা বাজে আঞ্জুমান মুফিদুল ইসলামে গেছি, কাকরাইলে যে ওনাদের অফিস, ওখানে আমি, আমার ভাই আর আমার একটা মামা, তো আমরা 3 জন ওখানে গেছি আপনার ডাক্তার কামরুল ইসলাম যে দাফন সেবার কাজ করে, ওনার কাছে। তো আর ওই ছবিটা লেখা ছিল অজ্ঞাত কাটায়, জিটি নাম্বার 1359।
ঠিক আছে, ওই অনুসারে আমরা শাহবাগ থানায় গেছি, আঞ্জুমান মফিদুল ইসলামে গেছি ফার্স্টে। তো ওখানে গেছি, যা দাফন সেবা যে কাজ করে ওনাকে ফোন দিলাম, নাম্বারটা সংগ্রহ করছি, সংগ্রহ করে ফোন দিলাম। তো উনি বলতেছে আপনারা থাকেন, আমি আসতেছি। তো উনি আসলো, আমাদের ওনার অফিসে নিয়ে গেল। নিয়ে যে আমরা বলি নাই, ফার্স্ট অফ অল আমরা বলি নাই, কারণ আছে, কারণ কি আমরা এই 34 দিনের ভেতরে আঞ্জুমান একবার গেছি, তখন আমার বাইরের ফাইল পাইনি। তো অল্প কিছু ফাইল ছিল, মানে এগুলা আমার জানার মধ্যে 5ই আগস্টের পর আসছে এগুলা। তো আমরা আর বলি নাই, আমি জানতে চাইছি যে এই ফাইলটা আছে নাকি আজও। তো আমাকে অনেক ফাইল দেখাইতেছে, দেখানোর পর এক পর্যায়ে আমার ভাইয়ের ফাইলটা অজ্ঞাত 28 জিটি নাম্বার 1360, এই ফাইলটা আমার চোখে পড়ছে। তো আমি বললাম এটা সাইডে রাখেন। তো সব ফাইল দেখানোর পর আমাকে বলতেছে যে সব ফাইলে তো দেখাইলাম, সব ফাইলে তো করলেন, খালি একটা ফাইল সাইডে রাখলেন। পরে আমি ওনার দিকে তাকে বললাম এটা আমার ভাই। পরে উনি বলতেছে কি বলেন, আমি জি। পরে বললাম যে এটা কিভাবে কেমনে আসলো, আমরা তো এর আগে আপনাদের কাছে আসছিলাম। তো কথা বলে না, পরে বলতেছে আমরা কিছু জানি না, আপনার যদি বেশি তথ্য লাগে তাহলে শাহবাগ থানায় যান, এটার জিটি 1359 এই অনুযায়ী ওনাদের কাছে আছে। তো শাহবাগ থানার বিএল আঙ্কেল, উনি ঢাকা মেডিকেল আর কি মর্গের কাজ করে, তো বিএল আঙ্কেলের কাছে যেতে বললো। তো আমরা ওখান থেকে বের হইলাম, আমি, আমার মামা আর আমার মেজো ভাই বের হইলাম, বের হয়ে শাহবাগ থানায় গেলাম। তো বিএল আঙ্কেলকে ফোন দিলাম, বিএল আঙ্কেল আর কি গোসল করতেছিল। তো উনি গোসল করতেছিল, আমরা বসেছিলাম। তো বসে থাকার পর ওনার গোসল শেষ হয়েছে, শেষ হওয়ার পর আমাদের রুমে নিয়ে গেল ওনার শাহবাগ থানায়, যে বিএল আঙ্কেল ঢাকা মেডিকেল মর্গের কাজ করে। তো ওনার রুমে নিয়ে গেল, রুমে নিয়ে যাওয়ার পর আমরা বললাম যে ছবি দেখাইলাম যে অজ্ঞাত কাটায় জিডি নাম্বার 1360, এটা কীভাবে কি। তো উনি বলতেছিল যে ওখানে যে সার্টিফিকেটে লেখা ছিল এই যে 18 জুলাই ওই রাতেই, যেদিন বের হয়েছে 18 জুলাই ওই রাতেই যাত্রাবাড়ি কাজলা মহাসড়কে একটাতে আসছে ফিজিক্যাল টর্চার, আরেকটাতে লেখছে গুলি, মানে এখানে দুই রকম আর কি ভিন্ন। এটা এখন আমরা বুঝতে পারতেছি, তখন বুঝি নাই। তো ওখানে লেখা ছিল যে ফিজিক্যাল টর্চার করছে ফার্স্টে, তারপরে আপনার গুলি করছে, পিছে গুলি করছে, আর এই যে আপনার এই হাত ছিটাগুলিতে পুরো ভরা ছিল। তার কি কবর পেয়েছেন আপনারা, কোথায় তাকে কবর দেওয়া হয়েছে বা কিছু? না, কবর আজও পাইনি। আচ্ছা, এখনো পাননি। মিথিলা, আমি একটু আপনার কাছে জানতে চাইবো, তাহলে আপনার ভাইকে আপনারা এখনো খুঁজে পাননি? না, এখনো কোনো খোঁজ নাই। সরকারের কারোর সঙ্গে, সরকার পক্ষের কারোর সঙ্গে কথা হয়েছে বা আমার কদমতলী থানায় আমার ভাইয়ের নামে জিটি করা হয়েছিল, জিটি করছি মেবি আপনার 21 আপনার জুলাইয়ের পরে, অক্টোবর 21-এ সামথিং। কারণ ওই সময় তো থানাতে কেউ ঢুকতেই পারেনি, কারণ ওনাদের থানার সামনে অনেক পুলিশ ছিল, অনেক আর্মি ছিল, থানাতে তো 1 মাস তো কেউ ঢুকতেই পারেনি। যে ওনারা গেছিল অনেক লোক, যে বলতো এখন তো আমরাই বিপদে আছি, জিটি কীভাবে নিব, আগে সব কিছু ঠিক হয়ে নোক তারপর। তো যখন সুযোগ পাইছি জিটি করছি, এই পর্যন্ত জিটি করা পর্যন্তই, এরপরে আর জিটির কোনো হদিসও পাই নেই, কিছু পাই নেই, সব জায়গায় বিচ্ছেছে ছোটো বাইরে। কিন্তু একটা জিনিস হলো আমার কাছে এখনও লাগে, রহস্য লাগে, জানি না কতটুকু সত্য কি জানি না। আমার ভাই যখন 27 তারিখে নিখোঁজ হয়, ওই মাসেরই জুলাইয়ের 16 তারিখে আমার ভাই ওর আইডিতে এই ছাত্র আন্দোলনের কিছু পোস্ট দিছিল, 2টা পোস্ট দিছিল। ওইটা আমি জানি কখন, যখন আমার ভাইয়ের যে টাচ ফোনটা যে লকার খুলতে পারিনি, তা আজও আমি লক খুলি নাই, কারণ আমার মা এখন আশা আছে যে আমার ভাই আইবো, ঠিক আছে। আমার মা প্রত্যেক নিয়তই কান্দে, ঘরে ঢুকলে কান্দে, আমি ঘরেতে বের হইলে কান্দে, খালি আমি যেহেতু বড় আমাকেই বলে। তা আমি শুনি, মারে সান্ত্বনা দেই, আমি এত জায়গায় খুঁজছি, মা পাই না। তারপর মাকে বলি না যে আমার ভাই নাই, আমি পাইতাছি না। মারে একটা বুঝ দিই যে মা ভাই আছে, আসবো, হয়তো বা কোনানে আছে, লুকায় আছে, এরকম বললে আমার মাকে আমি সান্ত্বনা দিই। কিন্তু আজকাল 3 মাস 13 দিন বা 3 মাস 15 দিন হয়ে যাচ্ছে, ভাইয়ের কিন্তু খোঁজ আমি পাইনি। কিন্তু আমার মাকে আমি বুঝতে দিই না, কিন্তু মা ঠিকই বুঝে যে তার মা মাঝে মাঝে বলে যে আমার পোলা নাই, আমার মনটা যেন কান্দে, আমার পোলা নাই, তুই মিশা কথা কস, আমার বলে অনেক সময়। তাই না, আমি কিন্তু আমার ভাইয়ের সন্ধানও পাইলাম না। আজকে 3 মাস 13 দিন হয়ে যেতেছে, কোনো সন্ধান নেই, কিছু নেই। কিন্তু আমার ভাইয়ের ওই যে আমার ভাইয়ের যেভাবে হোক, আমার ভাইয়ের আইডিটা আমি যেভাবে হোক, ও একটা ভিভো ফোন কিনে দিয়েছিলাম, ওই ফোনে ওর জিমেলটা, ওই ফোনটার একটা কাগজের ভিতরে লেখা ছিল। তো আমি তন্ন করে খুঁজে কোনো তো একটা কুলো পামো, বা ফোনটা লক খোলা, ফোনটা যে লক খুললে তার কিছু থাকবো না ফোনে, কারণ ফোনটা যদি আমি রিস্টার্ট মারি, ফোনটা তার কিছু নাই, যেহেতু ফিঙ্গার লক দেওয়া। তো আমি একদম খুঁজতে আমি একটা কাভারের ভিতরে যেমন আমার ভাইয়ের জিমেল কিছু পাইছি, আমার নাম্বার বা আমার বাবার নাম্বার, কিছু নাম্বার একটা কাগজের ভিতরে লেখা ছিল, জিমেলটাও লেখা ছিল, পাসওয়ার্ড দেওয়া ছিল। আমি পাওয়ার পর যেমন আমার আইডি দেয়া, আমার ফোন দেওয়া, পরে করছি, পরে দেখছি যে আমার ভাই পোস্ট করছে যে জুলাই মাসের 16 তারিখে 2টা পোস্ট করছে, ছাত্র আন্দোলনের বিষয়ে, মানে ওইভাবে একটা পোস্ট করছে।
আর ও এর 1 সপ্তাহ পরে যেমন 27 তারিখেই আমার ভাই নিখোঁজ, যে এই পর্যন্ত নিখোঁজই। তো আপনি হলেন যে কোনো ধরনের কোনো নিউজ পাননি আপনার ভাই আসলে কি অবস্থায় আছেন, কোথায় আছেন, এবং আপনি হলেন যে তো যাবে। একটু মানে একটা সংক্ষেপে যদি একটা বলি ভালো। জি বলেন বলেন। কাজলায় তো যে সার্টিফিকেটটা যে পেলাম না, তো উনি আর কি যে বিএল উনি বলল যে আপনার ভাইকে ওই দিনে আর কি মানে সার্টিফিকেটে লেখা ছিল যে কাজলা মহাসড়কে তাকে টর্চার করে গুলি করে মারা হয়েছে। আর ঢাকা মেডিকেলে লাশ ছাত্ররা নিয়ে গেছে, ওই রাতেই নিয়ে গেছে। আর লাশ আপনার সবচেয়ে বড় কথা হলো লাশটা হলো নাকি 5 দিন রাখা হয়েছে ঢাকা মেডিকেলে। 18 জুলাই লাশ নিয়ে গেছে রাতে, হ্যাঁ। তো 23 জুলাই আঞ্জুমানকে দিছে শাহবাগ থানার মাধ্যমে, 24 জুলাই দাফন করছে বুদ্ধিজীবী কবরস্থানে। তো সবচেয়ে বড় কথা হলো আঞ্জুমান পারতো ওই একটা যে অজ্ঞাত কাটায় জিডি নাম্বার 1359 একটা চিহ্ন রাখতে, তো রাখে নাই। তো পৃথিবীর সবচেয়ে হতভাগা হলো আমার মা, আমার বাবা আর আমরা। পুলিশের গুলিতে আমার বড় ভাই শহীদ সোহেল রানা গুলিবিদ্ধ হয়, আর তাকে টর্চার করে মারা হয়। আর আমার ভাইয়ের শেষ দেখাটা আমরা দেখতে পারি নাই। আমার ভাইয়ের কবর কোনটা এটা আজও জানি না। উপদেষ্টা, তারপর বিভিন্ন আরও অনেকে আসে আমাদের সাথে কথা বলে, সান্ত্বনা দেয়, আশ্বাস দেয় কবর তুলবে, এই করবে সেই করবে, কিন্তু না, ওই যে আশ্বাসটাই সান্ত্বনাটাই ওই পর্যন্তই শেষ, এরপর আর কোনো ইয়ে নাই। তো আমি আজও জানি না যে আমার ভাইয়ের কবর আমি এই দুনিয়ায় দেখতে পারবো কিনা আমি জানি না এক্স্যাক্টলি আমার ভাইয়ের কবর কোনটা, কোন কবরে আমি জিয়ারত করবো। 115টা কবর আমরা বের করছি, মানে আমাদের মাধ্যমে আমরা জানতে পারছি ওই 115টা কবরের সামনে যে আমরা জিয়ারত করি, 2 দিন 1 দিন পর পর যাই জিয়ারত করি। আমার ভাইয়ের কবর কোনো আমি জানি না। আর 24 তারিখ একজন মানে ওখানে যে কবরের যে লোক গোলাম রাব্বানি, উনি আর কি বললো যে 24 তারিখে আঞ্জুমান থেকে 5 থেকে 6টা কবর দেওয়া হয়েছে, ওই 6টা কবর দেখাইছে আমাদের। এই 5-6টা কবরের মধ্যে যে কোনো একটা কবর আপনার ভাইয়ের, আপনার বাসায় যা মিলাদ করান। তো ওনাকে আর কি বলবো, হারাইছে আমার কষ্ট আমি বুঝি। আর যে আপনার ঢাকা মেডিকেল, এই আন্দোলনের মধ্যে সবচেয়ে মেন পয়েন্ট ছিল ঢাকা মেডিকেল, এটা আমি এখন বুঝতেছি। কালকে ঢাকা মেডিকেলের পরিচালকের সাথে আমাদের অনেক ঝড়গা পর্যন্ত লেগে গেছে। এটা কারণ হলো আমার ভাই নাকি বাচ্চা ছিল বলতে আমার ভাইকে নাকি ওদিনকা টিকিট কেটে ইমার্জেন্সিতে ভর্তি করছিল, তাহলে বাচ্চা ছিল, টিকিট কেটে যে ভর্তি করছে। তো আমরা 1.5 মাস ধরে সার্টিফিকেটের জন্য দৌড়াইতেছি ঢাকা মেডিকেল। তো টিকিট কেটে আমার ভাইকে ভর্তি করছে, যে আমার ভাইয়ের নাম লেখা, আমরা অ্যাপ্লাই করছি, মানে এটা তো ওয়ারিশের জন্য অ্যাপ্লাই করছি। তো অ্যাপ্লাইয়ের মানে অ্যাপ্লাইয়ের পরিবর্তে কি মানে আসছে যে আমার ভাইয়ের নাম সোহেল রানা, হ্যাঁ। এনআইডি কার্ড ওই লোকটার আসছে, যে লোকটা যেন কি ভর্তি করছে, আজও সঠিক কিনা আমি জানি না, 1.5 মাস পর আমাদের এই কথা বলে। তো ওই লোকের এনআইডি কার্ড আমার ভাইয়ের ইয়াতে মানে সার্টিফিকেটে, হ্যাঁ। তো ওই লোকের নাম্বার আমার ভাইয়ের সার্টিফিকেটে, আমার মা বাবার নাম্বার আছে, মা বাবার নাম্বার বলতে কি নাম আছে, নাম্বার নেই, কারণ ওই লোকের নাম্বার আছে, ওই লোকের ফোন বন্ধ। বুঝেন মানে কি ইয়াটা করছে। আর আজও আমরা সার্টিফিকেট পাই নাই। আর এই সার্টিফিকেটের জন্য আমাদের ভোগান্তি, মানে একবার ঢাকা মেডিকেল বলে যে শাহবাগ থানায় যান, শাহবাগ থানা বলে যে ঢাকা মেডিকেল যান। কালকে আমাদেরকে বলে যে আপনারা ডিএনএ টেস্ট করা হয়েছিল, তো ডিএনএ টেস্টের যে ইয়াটা আর কি ওইটা নিয়ে আসেন। আমরা কই পাবো এগুলো বলতেছে। তো শাহবাগ থানায় গেলে বলে যাত্রাবাড়ি দিচ্ছি আমরা এমন লোকের কাছে, ওনার কাছে গেলে বলে আমরা জানি না, শাহবাগ থানা যান। মানে কেউ আমার ভাইয়ের এই জিনিসটা আর কি নিতে চাইতেছে না, মানে কেউ আর কি আপনার যেমন যে এই কাজটা করবে, এটা নিয়ে কাজ করবে, এটা কেউ করতে চাইতেছে না। মানে আমাদের এখান থেকে এভাবে চলতেছে। বুঝতে পেরেছি মোহাম্মদ নাবিল হাসান। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন নিখোঁজদের স্বজনদের হাহাকার আর্তনাদ। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম মোহাম্মদ নাবিল হাসান এবং সাইফুল ইসলাম মিথিলের কথা। মোহাম্মদ নাবিল হাসান ইতিমধ্যেই তার ভাইকে চিরতরে হারিয়ে ফেলেছেন, পাননি ভাইয়ের শেষ দেখাটুকু অথবা তার কবরটি। এবং মিথিল এখনও আশা করছেন, মিথিলের মা আশা করে বসে আছেন যে তার ভাই এবং তার সন্তান ফিরবে একদিন। আমরা চাই সংশ্লিষ্ট যারাই আছেন তাদের প্রতি সহযোগিতাপূর্ণ হাত বাড়িয়ে দেখ, ফিরে আসুক মিথিলের ভাই এবং মোহাম্মদ নাবিল হাসান পাক তার দাবির সম্মানটুকু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম নুসরাত জাহান জেরি। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো প্রসঙ্গে।